ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলে প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়ন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছে সংস্থাটি। ২৭টি সদস্য রাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক আজ থেকে সারা দেশে মাঠ পর্যায়ে যাবেন। নির্বাচনী পরিবেশ ইতিবাচক জানিয়ে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান জানান, সুষ্ঠু নির্বাচনের খাতিরে স্বল্পমেয়াদী ৯০ জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছেন। নির্বাচিত সরকারের সঙ্গে এই সংস্থা ভবিষ্যতেও কাজ করবে বলেও জানান তিনি। Of course, there are more risky, less risky districts in the country, but at least our overall perception right now is that the state authorities have the situation under control. ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারের সময় শেষ হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দেশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত ভোটের প্রচারের সুযোগ ছিল। এরপর কেউ কোনোভাবে প্রচার করলে তা হবে আচরণবিধির লঙ্ঘন। এদিকে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। ব্যালট পেপার সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম বুধবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে আগামী বৃহস্পতিবার ভোট হবে। প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট স্থগিত হয়েছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৫১টি দল এবার ভোটে রয়েছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী রয়েছেন ২,০০০-এর বেশি। এবার নির্বাচনী দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। শেষ হলো নির্বাচনী প্রচার, এবার ভোটের অপেক্ষা। নির্বাচনের খবর নিয়ে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, আপনি ভোলার যে নির্বাচনী আসনে আছেন সেখানকার মূল প্রতিদ্বন্দ্বী কারা, তাদের কাছে ভোটারদের প্রত্যাশা কি, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? দ্বীপ জেলা ভোলার যে নির্বাচনী পরিস্থিতি, যদি আমি বলি আজকে সকাল 7টার মধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণার সর্বশেষ সময় ছিল এবং সেই অনুযায়ী কিন্তু নির্বাচনী প্রচারণাও শেষ। এবং এই মুহূর্তে যদি আমি বলি, এই এলাকায় যেহেতু এখন আর প্রার্থীরা নেই, মাঠে নেই, তারা কিন্তু অনলাইনে প্রচারণা বা অনলাইনে যে সকল আগে করেছেন সেগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি এলাকায় আমরা যেই মানুষদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এলাকায় কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত মানুষ এখানে, কারণ এটার সাথে সরাসরি ভূখণ্ডের, বাংলাদেশের ভূখণ্ডের কোনো কানেক্টিভিটি নেই। যাতায়াতের সমস্যা, চিকিৎসার সমস্যা, এছাড়া নদী ভাঙনের সমস্যাও কিন্তু এখানে প্রকট। সব মিলে এখানকার মানুষ বলছেন তারা এমন প্রার্থীকেই ভোট দেবেন যারা তাদের জন্য কাজ করবে। এলাকায় যদি আমি একটু বলে রাখি যে এখান থেকে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন আন্দালিব রহমান প্রার্থী এবং জামাতেরও কিন্তু প্রার্থী রয়েছেন। এবং এখানে এই যে মানুষরা আছেন তারা কিন্তু বলছেন যে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে নির্বাচনে, এবং তারা এই দুজন বা অন্যান্য যে সকল অন্যান্য প্রার্থীরা রয়েছেন তাদের সবার মধ্য থেকে যিনি যোগ্য বা যিনি তাদের জন্য কাজ করবেন বা এই এলাকার মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই তারা পছন্দ করে ভোট দেবেন। এবং তারা ইতোমধ্যেই বলছেন যে তাদের সেই পছন্দ কিন্তু হয়ে গিয়েছে। তবে এখন যেহেতু নির্বাচনের প্রচারণা শেষ, এখন আমি একটু তাদের সাথেও কথা বলতে চাই, যেহেতু এই যে চায়ের দোকানের আড্ডাতেই রাজনৈতিক আলাপ বেশি জমে। আমি সেই চায়ের দোকানে কয়েকজন আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে নির্বাচন এসে গেছে, এখন আপনারা তো সব রেডি, এতদিন প্রচারণা হলো, আপনারা আসলে কেমন প্রার্থী চান আর ভোলার জন্য যে কাজ করবে এমন মানুষকে এমনভাবে বাছাই করবেন? এটা স্যার আমাকে যে কাজ করতে পারে, নদী ভাঙ্গন এবং রাস্তাঘাট এবং গ্যাস, এবার ধরেন না যে আমাকে উপকার করতে আমরা যোগ্য প্রার্থী চাই। এবং দল 3জন দাঁড়াইছে, একজন দাঁড়িপাল্লা, একজন গরুর গাড়ি, একজন ধান পাকা পাকা যোগ্য প্রার্থী দিয়ে আমরা ভোট দিব আলাদা বছর, যে আমাদের জন্য কাজ করতে পারে। জি, এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা কিন্তু আমরা দেখেছি যে আসার সময় আমরা দেখেছি যে চিকিৎসার বিষয়টি যখন চলে আসে, এখান থেকে বরিশালে যাওয়া লাগে, তারপর নদী ভাঙনের সমস্যাও রয়েছে। আপনারা প্রার্থীদের কাছ থেকে কি ধরনের আশ্বাস পেয়েছেন? প্রার্থীরা ধরেন না নাম করতাম, ধরেন না ফার্তো সব আশা দিছে আমাকে, এনে ধরেন না বড় বড় বরিশাল সেতু করবে, তারপরে হাসপাতাল করবে আমাকে এখানে, আবার নদী ভাঙ্গন আলাদা করবো অদা দিছে, গ্যাস
আমাদের ভোলা থাকার ওয়াদা দিছে, এইসব যোগ্য প্রার্থী আমরা চাই। যেমনটা বলছিলেন যে যেই সকল প্রার্থীরা তাদেরকে এই সকল প্রত্যাশা দিয়েছেন এবং যারা তাদের জন্য এই কাজগুলো করবেন বলে তারা বিশ্বাস করেন, তাদেরকেই তারা প্রার্থী হিসেবে ভোট দেবেন। এখানে আরো একজন আছেন, তার সাথে একটু কথা বলতে। প্রার্থী হিসেবে কেমন মানুষকে আপনারা পছন্দ করবেন? এই যে এলাকার সমস্যাগুলো সমাধানে আপনারা কি ধরনের আশ্বাস পেয়েছেন? স্যার, আমরা একজন যোগ্য প্রার্থী চাই, যে আমাকে নদী ভাঙ্গার, আমরা তো নদী ভাঙ্গা লোক। মাইনুল, আপনি কথা বলছেন ভোলার ভোটারদের সাথে, আপনার মাধ্যমে আমরা শুনছিলামও। আপনি নিশ্চয়ই তাদের সাথে আলাপ করে আরো তথ্য সংগ্রহ করবেন এবং পরবর্তী সংবাদগুলোতেও আমরা জানবো। দর্শক, ভোটের আগে আমরা জানছিলাম ভোলার ভোটারদের কথা, সেখান থেকে সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতির ঝালাই হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। পটুয়াখালীর রাঙাবালির চর মুনতাজে যৌথ বাহিনীর নিরাপত্তা শোডাউন হয়েছে। ময়মনসিংহের সব ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় এসেছে বলে জানান জেলা প্রশাসক। অন্যদিকে বিজিবি মহাপরিচালক সাতক্ষীরার সীমান্তবর্তী শ্যামনগরের বিজিবি বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার নির্বাচনী প্রচারের শেষ দিন। পটুয়াখালী রাঙাবালির দুর্গম চরমুনতাজে নিরাপত্তা শোডাউন করেছে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী। বেলা 11টার দিকে চরমুনতাজ, লুইস গেট বাজার সহ আশেপাশের এলাকায় শোডাউন করে যৌথ বাহিনী। ভোটারদের নিরাপদভাবে ভোট দিতে উদ্বুদ্ধ করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এদিন সাতক্ষীরার শ্যামনগরে সরকারি মহসিন ডিগ্রি কলেজের বিজিবি বেস ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি মহাপরিচালক জানান, সারা দেশের 495টি উপজেলার মধ্যে 489টি উপজেলায় 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর সহ সীমান্তবর্তী 61টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় সকল আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে ময়মনসিংহে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপারও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য একটি কেন্দ্রে যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে আমরা 4 স্তরের মোতায়েন পরিকল্পনা করেছি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর, এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাতে বাগেরহাটে মিডিয়া ব্রিফিং হয়েছে। জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই নির্বাচনকে সুন্দর করার জন্য একেবারে নির্বাচন কমিশন, তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমার আইজি, আমার সচিব, আমার উপদেষ্টা, সব যারা আছেন রাষ্ট্রযন্ত্রের সাথে, তাদের পরিষ্কার নির্দেশনা, এই নির্বাচন সুন্দর হবে এবং এই নির্বাচন নিরপেক্ষ হবে, নির্বাচনে কোনো ইন্টারফারেন্স থাকবে। ব্রিফিংয়ে বাগেরহাটে পুলিশ সুপার জেলার সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। হাসান আহমেদ, 71। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে থাকে ইসি। নিয়ম অনুযায়ী এসব পর্যবেক্ষক নির্দলীয় ও নিরপেক্ষ থেকে ভোটের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে কমিশনের কাছে প্রতিবেদন দেয়। তবে এবারের পর্যবেক্ষক সংস্থাগুলোর অতীত ভূমিকা, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আর্থিক অবস্থান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এ নিয়ে সহকর্মী সবুজ মাহমুদের একটি প্রতিবেদন আছে, সেটি আমরা দেখব। তবে এই মুহূর্তে আমরা পুলিশের আইজিপির একটি ব্রিফিংয়ে চলে যেতে চাই সরাসরি। আপনারা যেহেতু পুলিশ সারা বাংলাদেশ নিয়ে কাজ করেছে, আমি স্পেসিফিক জানতে চাই যে বাংলাদেশে কতটি আপনারা ঝুঁকিপূর্ণ আসন হিসাবে উল্লেখ করেছেন। পাশাপাশি এর সঙ্গে আরেকটি যোগ করতে চাই যে 4 দিন আগে পুলিশ সদস্যরা কিছু মিডিয়া গ্রুপে উদ্বেদা থেকে গিয়েছে, পুলিশের সংস্কার হলো, তারপরে পোশাক পরিবর্তন হলো, মানসিকতা কতটা কি? ধন্যবাদ। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা প্রাথমিকভাবে যেটা করেছিলাম 8,770টি, মধ্যম ঝুঁকিপূর্ণ প্রায় 16,000 এবং সাধারণ 16,000, এরকম রাফলি আমাদের হিসাব ছিল। এগুলো তো খুব আরবিট্রারি, ডেফিনেটলি বলা যায় না। তারপরেও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে 8 আর 16 24,000-এর মতো হয়।
রাফলি হাফ অফ দি টোটাল নাম্বার, এগুলোই আমরা বডি ক্যাম দিয়ে চেষ্টা করবো কভার করতে। এখন আপনি যে আনফর্চুনেট ঘটনাটার কথা বললেন, আসলে একটা পুলিশ আপনারা জানেন একটা ফোর্স, মানে এই ফোর্সটা তো সেই আমাদের পুরনো ফোর্সই। আমরা তো শুধুমাত্র যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেগুলো তদন্তে এসছে, সেরকম অফিসার এবং ফোর্সদেরকে আমরা বিচারের জন্য পাঠিয়েছি, কিন্তু বাই অ্যান্ড লার্জ আমাদের পুরনো ফোর্সটাই রয়ে গেছে। আমাদের চেষ্টা ছিল গত 1 বছরে তাদেরকে রিট্রেন করা। এখন 15 বছরের ফ্যাসিস্ট শাসনের যে সংস্কৃতি, এর মধ্য দিয়ে যে অভ্যাস এবং মদ অভ্যাস গড়ে উঠেছে, সেগুলোকে 1 বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস 3 আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ব্যারনেস ও লোন। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। উনি বলতেছিলেন, ইন্সপেক্টর জেনারেল, ইট টুক আস 10 years. It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলেই এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে এগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে। তো এগুলোই প্রক্রিয়া আর কি। ধন্যবাদ। মাননীয় আইজিপি, আমার নাম এনামুল কবির রূপম, আমি চ্যানেল আই এর স্পেশাল রিপোর্টার। আপনারা গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানায় লুটপাট হয়েছে, এই অস্ত্রগুলো আপনারা কিছুটা রিকভারি করেছেন, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্রের যখন হিসাব পুলিশের পক্ষ থেকে দেয়া হয়, তখন পুলিশের অস্ত্রের হিসাব দেয়া হয় যে পুলিশের এত অস্ত্র লুট হয়েছে, কিন্তু পাবলিকের যে অস্ত্রগুলো অস্ত্রাগারে জমা থাকে তার পরিমাণও একেবারে কম না। সেই অস্ত্রগুলো লুট হয়েছে, কিন্তু ওই অস্ত্রগুলোর হিসেব এই পুলিশের হিসাবের মধ্যে আসে নাই এখন পর্যন্ত। এই লুট হওয়া যে বিপুল পরিমাণ অস্ত্র, সেই অস্ত্রগুলো নির্বাচনের জন্য কতটুকু থ্রেট বলে আপনি মনে করছেন? যে কোনো অস্ত্রই থ্রেট, যেটা অবৈধ এবং যেটা বাইরে রয়েছে। তো অবশ্যই যে অস্ত্রগুলো জমা ছিল, ব্যক্তিগত অস্ত্র লাইসেন্স করা, এগুলো লুট হয়েছে, এগুলোর সংখ্যা 1000-এর বেশি। আমাদের পুলিশের এখন উদ্ধার করতে পারেনি 1331 ছিল গতকাল পর্যন্ত। গতকাল শেরপুরে একটা শটগান উদ্ধার হয়েছে, সেটা 1330, এবং ব্যক্তিগত অস্ত্র যেগুলো লুট হয়েছে সেটাও 1000-এর বেশি। এক্সাক্ট ফিগারটা আমাকে আরো কিছুদিন লাগবে অ্যাকিউরেট করতে। যে কোনো অবৈধ অস্ত্রই থ্রেট, এবং এর বাইরেও আপনারা জানেন যে বিভিন্নভাবে অস্ত্র দেশে প্রবেশ করে। আর এটাও দেখেছেন যে অস্ত্রের 1টা 2টা 3টা 4টা করে কিন্তু উদ্ধার হচ্ছে, গতকাল উদ্ধার হয়েছে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট। এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিং এ থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। মাননীয় আইজিপি, এই যে লাখের উপরে সেনাবাহিনী। দর্শক, আইজিপির ব্রিফিং এ আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম। নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে এই ব্রিফিংটি চলছে। আর একদিন পরেই নির্বাচন, এবং বন্ধ হয়ে গেছে সব ধরনের প্রচার। ভোটের খবর জানবো আবারও বগুড়া থেকে আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার যুক্ত আছেন এই মুহূর্তে। সাজিদ, আপনি বগুড়ার কোন আসনটিতে এই মুহূর্তে আছেন? সেখানকার ভোটারদের প্রস্তুতি কেমন, কি বলছেন তারা? অদিতি, বগুড়া 5-এ আমরা আছি, শেরপুর ধুনট এলাকা।
এটি বরাবরই আমরা যেটি দেখে এসেছি 2008 থেকে 2024 পর্যন্ত 3টি ইলেকশনই কিন্তু আওয়ামী লীগ যে পাতানো নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা জয়ী হয়েছে, যদিও বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারে নির্বাচন প্রেক্ষাপটটা অনেকটাই পাল্টেছে। এখানে এখন পর্যন্ত নির্বাচনের সমীকরণ বা বেশ জটিলতা আমরা লক্ষ্য করছি বেশ কয়েকদিন যাবৎ। সেটি হচ্ছে যে মূলত লড়াই হবে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি প্রতীকে, এবং তাদের মাঝে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিশেষ করে এই শেরপুর যে 5 আসনটি রয়েছে, এখানে ধানের শীষের পক্ষে নির্বাচন করছেন গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি 5 বারের এমপি। একই সাথে যিনি দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন তিনি দবিউর রহমান, তিনি এর আগে উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে ইলেকশন করেছেন, অর্থাৎ নির্বাচিত ছিলেন। আমরা একটু এই এলাকার মানুষ যারা রয়েছেন ভোটের হিসাব নিকাশ একটু তাদের কাছ থেকে জানতে চাই। আর মাত্র একদিন বাকি, কেমন দেখছেন এখানকার পরিবেশ? এবং আমরা দেখেছি বিগত 3 টার্ম এখানে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, যদিও এটা বগুড়ার ঘাঁটি। কেমন আশা করছেন? আসলে আপনি যেটা বললেন যে 3 টার্ম আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, আসলে 3 টার্ম তো আসলে কোনো নির্বাচনই হয়নি। জনগণ তো আসলে ভোটও দিতে যায়নি। তারা এক পর্যায়ে বলা যায় যে জনগণকে জিম্মি করে তারা জনগণের ভোটগুলো তারা নিজেরাই দিয়ে দিচ্ছে প্রশাসনের সহযোগিতায়। আমরা আগামীতে বিগত দিনগুলোতে আমরা ভোট যেতে দিতে পারিনি। এখন আমরা 12 তারিখকে কেন্দ্র করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবশ্যই 12 তারিখে সুষ্ঠু এবং সুন্দর ভোট হবে। কিছু সমস্যা তো থাকবেই, যেমন গত পরশুদিন আমরা যতটুকু শুনতে পেরেছি যে একটা আমাদের অফিস যে আছে ধানের শীষের অফিসে একটা কেন্দ্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যে আসলে আমাদের যে বিরোধী পক্ষ থাকতে পারে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করে, নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনাদের এই আসনটি? হ্যাঁ, আপনার কারচুপি নিয়েও শঙ্কা আমরা বোধ করছি, কারণ আপনারা মিডিয়ার মানুষ আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা দেখলাম জামাত ইসলামের একজন সিল সহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় ব্যালটও ধরা পড়ছে। আসলে এর মাঝে দিয়ে আমরা আশাবাদী যে সব কিছু মিলে প্রশাসন এগুলো কাটিয়ে উঠবে এবং আমরাও কাটিয়ে উঠবো, সুস্থ এবং সুন্দর ভোটে হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা আরও এখানে যে সাধারণ মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন, আমরা একটু জানবো কেমন দেখছেন এবারে পরিবেশ? জি, এবারে পরিবেশ কেমন? মোটামুটি সুস্থ। এর আগে তো বিএনপি কোনো 3 বারে হতে পারে, এবার কি আশা করছেন? আশা গভর্নমেন্টকে ফোন করবে এটা বলা মুশকিল, তবে সম্ভাবনা আমার বিএনপি হবে। একই সাথে বগুড়া জেলার মধ্যে কোন আসলে কেমন অবস্থা? 4টা আসন হাড্ডাহাড্ডি লড়াই করবে জামাত। আমি তখন 3টে বলছি, তার সাথে একটা অ্যাড হবে, সেটা হচ্ছে শাহজাহানপুর গাবতলী। এটা হচ্ছে আমার থিওরিতে, আমার ধারণাতে এটা আমি বলতে পারি, বাদ বাকি বিএনপি আসবে। ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে এখানকার সাধারণ মানুষ যারা তারা কিন্তু নির্বাচনের প্রচার কিন্তু যেহেতু শেষ, তাদের আড্ডা এবং নির্বাচন কিন্তু এখন আলোচনা সেটি চায়ের টেবিলে গড়িয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যেহেতু বন্ধ রয়েছে, তারা কিন্তু তাদের নিজেদের আলোচনায় যে বিষয়গুলো আলোচনা করছে সেটি হচ্ছে যে এই বগুড়া 5 অর্থাৎ বগুড়া জেলার মধ্যে এই আসনটিতে অনেকটাই গুরুত্বপূর্ণ, এই কারণেই যেহেতু ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি প্রার্থী বেশ শক্ত অবস্থানে রয়েছে এবং দুদলই বেশ তাদের প্রভাব দেখিয়েছে, অর্থাৎ মিছিলের মাধ্যমে। সাজিদ, আপনার মাধ্যমে আমরা বগুড়ায় ভোটাররা কি ভাবছেন সে সম্পর্কে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি আছেন সেখানে, নিশ্চয়ই তথ্য সংগ্রহ করছেন। নির্বাচন কেন্দ্রিক দর্শক সহকর্মী সাজিদ সরকারের সাথে কথা হচ্ছিল এতক্ষণ। জামায়াতে ইসলামের অফিসে পরিদর্শনে গেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিম, এ বিষয়ে জানবো বিস্তারিত। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, পর্যবেক্ষক টিম কেন সেখানে গেছে, এ বিষয়ে তথ্য আপনার কাছে কি আছে জানাবেন? ফেব্রুয়ারি যে নির্বাচনের আগে অর্থাৎ 2 দিন আগেই ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন এবং আমরা দেখতেছি তাদের আশাকে কেন্দ্র করে জামায়াতের যে অফিস রয়েছে তাদেরও কিন্তু প্রস্তুতি ছিল এবং এই জামায়াতের মগবাজারে যে অফিসটি সেখানে কিন্তু তারা এসেছেন। এখানে
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি যখন ভিতরে প্রবেশ করে তখন কিন্তু আমরা পুলিশের ব্যাপক নিরাপত্তাও দেখেছি এবং আমরা যতটুকু এখানে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে জামায়াতের আমির তিনিও কিন্তু এই কার্যালয়টির ভিতরে রয়েছেন, অর্থাৎ তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে এবং নির্বাচনের বিষয় নিয়েও কিন্তু আলাপ আলোচনা হতে পারে। জামায়াতের পক্ষ থেকে তাদেরকে আসলে কোনো ধরনের অভিযোগ বা কোনো বার্তা দেওয়া হয় কিনা সেটি আসলে পরবর্তীতে যদি জামায়াতের পক্ষ থেকে জানানো হয় সেটি কিন্তু জানানো হবে। অর্থাৎ নির্বাচনী ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দলটি এসেছে সেটি কিন্তু 10 থেকে 15 জনের উপরে, অর্থাৎ দুটি গাড়িতে করে তারা 11:15টার দিকে এখানে আসেন। সেই সময় কিন্তু আমরা জামায়াতের কার্যালয়ে কিন্তু দেখেছি যে সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন, জামায়াতের আমিরও ভিতরে রয়েছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি, তবে নিশ্চিত হতে পারিনি। তবে জামায়াত আমিরের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু লাল গালিচার মাধ্যমে তাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। তবে তাদের সাথে কিন্তু আমরা কোনো কথা বলার সুযোগ পাইনি, তারা আমাদের সাথে কোনো কথা বলেনি। তবে তারা বের হয়ে যাবার পরে আমরা এখান থেকে যদি জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য তুলে ধরেন সেটি কিন্তু আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত প্রায় 30 মিনিট বেশি সময় অতিবাহিত হয়েছে যে এই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক টিম সেটি কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তারা এখন কিন্তু ভিতরে তাদের সাথে যে বৈঠক বা সাক্ষাৎ সেটি কিন্তু ভিতরে চলছে। তবে এরা যতক্ষণ পর্যন্ত বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত যে আসলে নির্বাচনের বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা হবার কথা রয়েছে। নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হতে পারে সেই সব বিষয় এখানে তুলে ধরবেন এবং জানেন যে নির্বাচনী পর্যবেক্ষক দল ইউরোপীয় ইউনিয়নই নয়, শুধু আরও অন্যান্য দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল তারাও আসছে। এটি মূলত সাধারণত ধারাবাহিক বৈঠক, অর্থাৎ তারা এখন জামাতের সাথে বৈঠক করছেন, পরবর্তীতে হয়তো বিএনপির সাথেও তারা সাক্ষাৎ করবেন এবং আপনি আছেন সেখানে এবং এই সৌজন্য সাক্ষাৎ হোক কিংবা যে বৈঠকই হোক না কেন এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে তথ্য সংগ্রহ করতে পারলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো। মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সহকর্মী মোহামিনুল উপযুক্ত ছিলেন এতক্ষণ। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে থাকে ইসি। নিয়ম অনুযায়ী এসব পর্যবেক্ষক নির্দলীয় ও নিরপেক্ষ থেকে ভোটের অনিয়ম ও ত্রুটি চিহ্নিত করে কমিশনের কাছে প্রতিবেদন দেয়। তবে এবারের পর্যবেক্ষক সংস্থাগুলোর অতীত ভূমিকা, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও আর্থিক অবস্থান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। সবুজ মাহমুদের প্রতিবেদন। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সরজমিনে দেখার জন্য পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এতে নির্বাচন কতটা অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে তা জানা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 81টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি। এসব সংস্থার অনেকেই শেখ হাসিনা সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনেও পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিল। এমনই একটি সংস্থা সংগতি সমাজ কল্যাণ সংস্থা। সংস্থাটির নির্বাহী পরিচালক মুহাম্মদ বশির আহমেদ হাওলাদার 2024 সালের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন সরকারি হস্তক্ষেপের কারণে প্রতিবেদন দিতে পারেননি বলে আক্ষেপ করেন তিনি। তবে 2026 সালের নির্বাচন নিয়ে তিনি আশাবাদী। একটা কেন্দ্রে ঘুমিয়ে আসছিল সারাদিনই, এরকম রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু আমরা দিতে পারিনি। ওটা দেওয়ার পর বলছে না, এটা না একটু এইভাবে রিপোর্টটা করেন। নির্বাচন কমিশন যেহেতু বলতেছে 40% কাস্টিং হয়েছে, সেখানে তো আমরা দ্বিমত করে কোনো লাভ নেই। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 অনুযায়ী কোনো পর্যবেক্ষকের রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। তবে অনুসন্ধানে দেখা যায় বেশ কয়েকটি পর্যবেক্ষক সংস্থার প্রধান অতীতে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা তাদের অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরকম একজন এইচ.এম. নোমান, তিনি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুয়ার ডরপের প্রধান। আমাদের রিপোর্ট গাইয়া যেতে হয়েছে, যেটা যদি বাংলায় বলি। ছাত্র জীবনে এইচ.এম. নোমান আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রলীগের সভাপতি থাকলে তো আপনি আসলে কোনো একটা দলের অঙ্গ সংগঠনের লিডার হিসেবে কাজ করেছেন, তাহলে আপনি কিভাবে যে একজন পর্যবেক্ষক হিসেবে পেলেন? সেটা তো আপনার যোগ্যতার মধ্যে পড়ে না। আমি একটা হলের সভাপতি ছিলাম, তো সুতরাং সেটা তো পাকিস্তান আমল, তখন তো দেশটাই ছিল ওই ধরনের, এবং সেটা আমি বুঝে শুনেই করছি। রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত আরেকটি পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েলফেয়ার এজেন্সি ইন বাংলাদেশ বা এমওয়াব। সংস্থাটির প্রধান প্রফেসর তুহুর আহমেদ হেলালি। অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সমর্থক এবং দলটির পক্ষে নিয়মিত লেখালেখি করেন। আপনি কি জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট? কি যদি বলেন ওইভাবে না, আমরা যে মিছিল মিটিং বা এই জাতীয় কাজের সাথে সংশ্লিষ্ট না। আমি মোটামুটি লেখালেখি কিছু করে থাকি,
এই আছে, এবং সেটা হচ্ছে ইসলামের পক্ষে। তবে জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা বা দলীয় আদর্শ লালনের অভিযোগ থাকা কয়েকটি পর্যবেক্ষক সংস্থার প্রধানরা এসব অভিযোগ অস্বীকার করেন। প্রত্যেক ব্যক্তিরই তো আসলে একটা রাজনৈতিক সমর্থন থাকে, ভোট দেয়, কিন্তু আমরা যেহেতু পর্যবেক্ষণ করি, আমরা মানবাধিকার সংস্থা, আমরা নিরপেক্ষ, আমরা কারো পক্ষের না। আর আমাকে দেখে যদি মনে করে যে আমি জামাত করি, এটা ভুল কথা। আর জামাত যারা করে তাদের একটা সিস্টেম থাকে, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি একজন বিজনেসম্যান। নিবন্ধিত 81টি পর্যবেক্ষক সংস্থা নিজেদের পছন্দ অনুযায়ী 4টি জোটে বিভক্ত হয়ে কাজ করে। সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি সংস্থা রয়েছে ইলেকশন অবজারভার সোসাইটিতে, দ্বিতীয় অবস্থানে রয়েছে AFED অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এছাড়া ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এবং গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের অধীনেও পর্যবেক্ষকরা কাজ করছেন। গত 7 ফেব্রুয়ারি ইলেকশন অবজারভার সোসাইটি এক সংবাদ সম্মেলনে জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। আমাদের একটা বিশাল অঙ্কের খরচ আছে যেটা পর্যবেক্ষকদের দিতে হয়, যারা যাবে ফিল্ড পর্যায়ে। তাদের হোটেল খরচ আছে, টাকা খরচ আছে, গাড়ি ভাড়া আছে, সব কিছু জন্য আমাদের তাদের একটা তো বাজেট দিতে হবে। কিন্তু আমরা এটা নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়ে আমরা জানাইছি, কিন্তু তারা আমাদের এই স্মারকলিপি গ্রহণ করেনি। সম্মেলনে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সংস্থার পক্ষ থেকে যাতায়াত বা খাবার খরচ না দেওয়া হলে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। তাকে যদি আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে না পারি, তাহলে তো সে আমার হয়ে কাজ করবে না। তাদের যথার্থ সাপোর্ট না দিলে তো সে অন্যভাবে বাইসড হবে। পর্যবেক্ষকদের নিয়ে বিতর্ক ও সমালোচনা নতুন কিছু নয়, তবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনগুলোতে এ নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। যে নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নজরদারি দায়িত্বে থাকে, তারাই যদি বিধিবহির্ভূতভাবে কাজ করে, রাজনৈতিক দলগুলোর সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায় এই নির্বাচন পর্যবেক্ষণ আদৌ কতটা নিরপেক্ষ থাকবে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। পাবনা কাশীনাথপুর সড়কের আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়ায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বাস দুটি ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।